গাজায় ইসরায়েল যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত অপারেশন মহাদেব শুরু করেছে। অন্যদিকে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া। জানাবো চীনের জন্মহার বাড়াতে নতুন প্রণোদনা ঘোষণার খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছে চৈতি সরওয়ার। তুরস্ক ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা IDF 2025-এ তাদের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাপ উন্মোচন করেছে। 2000 পাউন্ড ওজনের এই বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। বোমাটি প্রতি মিটারে 10.16টি বিস্ফোরণ ঘটাতে পারে। এতে এর বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি। এটি F-16 যুদ্ধবিমান থেকে ফেলা হয়। এদিন তুরস্কের সরকারি কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে জানিয়েছেন, যার নাম নেপটু ঘোস্ট। এর ওজনও 970 কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাংকার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত অপারেশন মহাদেব শুরু করেছে। এরই মধ্যে এই অভিযানে শ্রীনগরের উপকণ্ঠে এনকাউন্টারে 3 জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্থানীয় সূত্র জানিয়েছেন, নিহতদের মধ্যে রয়েছেন হামলার মূল হোতা সুলেমান শাহ ওরফে হাশিম মুসা। তিনি পাকিস্তানের নাগরিক এবং লস্করের আত্মঘাতী স্কোয়াডের সদস্য ছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর এলিট ইউনিট স্পেশাল সার্ভিস গ্রুপের SSG প্রাক্তন কমান্ডো তিনি। পরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতিসংঘ কর্তৃক ঘোষিত সন্ত্রাসী হাফিজ সাইদের লস্কর-ই তেইয়ায় যোগ দেন। অন্য 2 ব্যক্তি আবু হামজা ও ইয়াসিরও সম্প্রতি সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ করেন এবং পেহেলগাম হামলায় জড়িত ছিলেন বলে দাবি ভারতের। অভিযানে সেনা, CRPF, জম্মু কাশ্মীর পুলিশের যৌথ দল অংশ নেয়। সেনা সূত্র জানায়, তীব্র লড়াই শেষে তারা ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল, পাকিস্তানি অস্ত্র, GPS ট্র্যাকার এবং উপত্যকার মানচিত্র উদ্ধার করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারত সরকার বরাবরই বলে আসছে, কারো কথা শুনে সংঘাত থামায়নি তারা। এ বিষয়ে লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেন বিরোধী নেতা রাহুল গান্ধী, তবে জবাব দেননি মোদী। রাহুল গান্ধী জানতে চান ট্রাম্প মিথ্যা বলেছেন কিনা। বিষয়টি খোলাসা করার আহ্বানও জানান তিনি, তবে রাহুলের এই চ্যালেঞ্জে সাড়া দেননি মোদী। রাহুল গান্ধী বলেন, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি না হয়ে থাকলে মোদী সরাসরি বলুক ট্রাম্প মিথ্যাবাদী, তিনি অসত্য দাবি করছেন। রাজ্যসভাতেও একই চ্যালেঞ্জ জানান বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে। মঙ্গলবার লোকসভার আলোচনায় 1.5 ঘন্টায় অংশ নিলেও ট্রাম্পের নাম পর্যন্ত উচ্চারণ করেননি মোদী। তার ভাষণের মধ্য দিয়ে আলোচনাও শেষ হয়। পরে সাংবাদিকদের রাহুল বলেন, প্রধানমন্ত্রী একবারও বললেন না যে ট্রাম্প মিথ্যা কথা বলেছেন। তাছাড়া একবারও তিনি বা প্রতিরক্ষা মন্ত্রী কেউ চীনের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না। অথচ সবাই জানে পাকিস্তানের হয়ে লড়াইটা চীনই লড়েছে। গাজায় ইসরায়েল যুদ্ধ না থামালে আগামী সেপ্টেম্বরকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, স্টারমারের এই ঘোষণা হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। এদিকে গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। গ্রীষ্মকালীন ছুটির মধ্যে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৈঠক শেষে স্টারমার ঘোষণা করেন, গাজায় চলমান মানবিক বিপর্যয় পরিবর্তন না এলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের সুনামি আঘাত হেনেছে। উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে প্রথম ঢেউ আঘাত হানার খবর পাওয়া গেছে। সংবাদ মাধ্যম NHK ওয়ার্ল্ড জাপান জানায়, হোক্কাইডোতে 30 সেন্টিমিটার বা প্রায় 1 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি
ইয়োশি মাচা হায়াশি জানান, এখনো পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সময়ে আজ সকাল 8:25 রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় 8.8 মাত্রার ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। শুরুতে জানিয়েছিল রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 8, পরে তা 2 দফায় সংশোধন করে 8.8 করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পকে দেশটির কামচাটকা উপদ্বীপে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে। প্রাথমিকভাবে সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানের পাশাপাশি সুনামি সতর্কতা জারি করা হয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে। যুদ্ধ থামাতে পুতিনকে ট্রাম্পের আলটিমেটাম দেওয়ার পরই ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। কয়েক ঘন্টার পরে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইউক্রেনে রাশিয়ার দখল করা জাপোরিজিয়া অঞ্চলের একটি কারাগারে ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে মস্কো। এতে 16 জন নিহত হয়েছেন। ওই কারাগারে যে বেসামরিক লোকজন রয়েছেন তা রাশিয়ার না জানার কথা নয়। ইউক্রেনের বিচার বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে ওই কারাগারে 4টি গ্লাইড বোমা দিয়ে হামলা চালানো হয়। এতে নিহতের পাশাপাশি 43 জন আহত হয়েছেন। তবে কারাগারটি থেকে বন্দি পালানোর ঝুঁকি দেখা দেয়নি। একটি সূত্র জানিয়েছে ওই কারাগারে 274 জন আসামি সাজা খাটছেন, তবে কোনো রুশ যুদ্ধবন্দী নেই। দীর্ঘ 17 বছর পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মঙ্গলবার সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক অস্ত্র ঘাঁটি থেকে একটি সামরিক পরিবহন বিমান যুক্তরাজ্যের লেকেনহিথ ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বিমানটি নিজের পরিচয় ও অবস্থান প্রকাশ করে উঠছিল, যা সচরাচর পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে দেখা যায় না। জানা গেছে, বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের প্রধান পারমাণবিক পরিবহন ইউনিটের অংশ, যা সাধারণত পারমাণবিক অস্ত্র পরিবহনেই ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উভয় দেশই সাধারণত তাদের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট দলিলে দেখা গেছে, লেকেনহিথ ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র সুরক্ষার জন্য নিরাপত্তা কাঠামো উন্নয়নের নামে বহু বছর ধরে কোটি কোটি ডলারের কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্রগুলো হতে পারে নতুন ধরনের B61-12 পারমাণবিক বোমা, যেগুলো অত্যন্ত নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম ইউরোপে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক পারমাণবিক তথ্য প্রকল্প পরিচালনাকারী হ্যান্স ক্রিস্টেনসেন বলেন, এটা জোরালো ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র আবারও যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র ফিরিয়ে এনেছে। এদিকে ইউরোপ ভিত্তিক বিশ্লেষক উইলিয়াম আলবেরেকে বলেন, ট্রান্সপন্ডার চালু রেখে উড্ডয়ন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ইচ্ছাকৃতভাবে দেখাতে চায় যে তারা ইউরোপে নিজেদের পারমাণবিক সক্ষমতা কমাচ্ছেন না। ন্যাটোর প্রতিরোধ নীতিকে আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র আরও পদক্ষেপ নিতে পারে। সম্প্রতি যুক্তরাজ্যও যুক্তরাষ্ট্রের অনেকগুলো নতুন যুদ্ধবিমান কিনেছে। তাদের 12টি F-35A যুদ্ধবিমান, যেগুলো মূলত যুক্তরাষ্ট্রের B61-12 বোমা বহন করতে সক্ষম। আর এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো ব্রিটিশ রয়্যাল বিমান বাহিনী পারমাণবিক দায়িত্বে ফিরে এসেছে। নতুন তৈরি এই B61-12 পারমাণবিক বোমা হিরোশিমায় ছোড়া বোমা থেকে প্রায় 3 গুণ বেশি শক্তিশালী। এই অস্ত্র এখন ইউরোপে 6টি ন্যাটো দেশের 7টি ঘাঁটিতে সম্পূর্ণ মোতায়েন হয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মধ্যে দিয়ে মূলত পুতিনকে সতর্কবার্তা দিতে চাচ্ছেন। ঋতু সাহা, 71। এখনো অনেকটা এই যুদ্ধ অবস্থা বিরাজ করছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে। আতঙ্কগ্রস্ত দেশটিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকা ছেড়ে কিছুটা নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ। থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ফাহাদ পারভেজ বসনিয়ার নেতৃত্বে ক্যাম্পে অবস্থান নেওয়া বাংলাদেশিদের সহায়তা প্রদান করেছে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ। ইতিমধ্যে 200 জন প্রবাসীকে নিরাপদ আশ্রয় নিয়েছে দূতাবাসের কর্মকর্তারা। তাদের সহযোগিতা করছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। তারা জানাচ্ছেন, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হলেও এখনও আতঙ্ক কাটেনি প্রবাসীদের মাঝে। সীমান্তবর্তী এলাকায় এখনও আটকে আছেন অনেক প্রবাসী।
এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো কিছু নতুন খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথে থাকুন।